ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন এসএমএফডব্লিউবি রিলেটেড ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজকে অ্যাজ পার শিডিউল আমাদের কিন্তু একটা মক টেস্ট করার কথা ছিল। তো আজকে আমরা মক টেস্ট করব না। আজকে আমরা কেমিস্ট্রির একটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করব। কি ক্লাস? অ্যাটমিক স্ট্রাকচার। এই অ্যাটমিক স্ট্রাকচার থেকে দুটো থেকে তিনটে প্রশ্ন কিন্তু প্রতি বছরই আসে। এসএমএফডব্লিউবি পরীক্ষায় আসে, জেনপাস ইউজি পরীক্ষাতেও আসে। তো এই পরীক্ষাগুলোতে অ্যাটমিক স্ট্রাকচার থেকে কিন্তু বেসিক্যালি থিওরিটিক্যাল প্রশ্ন হয়। তো আজকের আমরা থিওরি গুলো খুব ভালো করে দেখব এবং বুঝব। তো ভিডিও শুরু করার আগে অনেকেরই একটা তোমার রিকোয়েস্ট ছিল, অনেকেই ফোন করেছো, অনেকেই ইনস্টাগ্রামে পিং করেছো, যে মোটামুটি লাস্ট যে কদিন বাকি আছে, যেহেতু পরীক্ষাটা পিছিয়ে গেছে, তো আমাদের হাতে কম বেশি যদি আজকের দিনটা আমরা বাদ দিই, তবু আমাদের হাতে 27 দিন মতো বাকি আছে, মানে প্রায় ধরে নাও 1 মাস বাকি আছে। এই 1 মাসে আমাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? দেখো, যারা উত্তরণ ব্যাচে ক্লাস করছো, তোমাদের তো বেসিক্যালি বায়োলজি প্রায় কমপ্লিটের পথে। 12-এর তো মোটামুটি সব সেকশনই প্রায় কমপ্লিট, কিছু কিছু চ্যাপ্টার বাকি আছে। 11-এরও হিউম্যান ফিজিওলজি পুরো পার্টটা একটু বাকি আছে, বাকি কিন্তু আমি প্রায় সব চ্যাপ্টারই করিয়েছি। এবার কেমিস্ট্রির ক্ষেত্রে স্যাম্পল পেপার পেয়েছো, ফিজিক্সের ক্ষেত্রে স্যাম্পল পেপার পেয়েছো। তো আমি তোমাদেরকে যেটা বলবো, যারা স্টাডি মেটেরিয়াল কালেক্ট করছো, যারা তো স্টাডি মেটেরিয়াল থেকে পড়ছো, যারা এখনো স্টাডি মেটেরিয়াল কালেক্ট করোনি, যদি স্টাডি মেটেরিয়াল কালেক্ট করতে চাও, স্টাডি মেটেরিয়াল কালেক্ট করে নাও। যদি না স্টাডি মেটেরিয়াল কালেক্ট করতে চাও, তোমাদের যে টেক্সট বই আছে, টেক্সট বই থেকে একবার থিওরি গুলো ভালো করে পড়ো। তারপরে চ্যানেলে এসে ভিডিও দেখো, বা তোমার টেক্সট বইয়ের যে অনুশীলন আছে সেখান থেকে তোমরা করো। তো আজকে আমি তোমাদের যে এই ক্লাসটা দেব, সেই ক্লাসটা করার পরে তোমরা কিন্তু বাড়িতে এইগুলোর উপর বেস করে যে কোশ্চেন গুলো হয় তোমরা প্র্যাকটিস করবে। আমি সোমবার আবার 6:30টার সময় একটা কিন্তু কেমিস্ট্রি ঠিক অ্যাটমিক স্ট্রাকচারের উপর 20 থেকে 22টা কোশ্চেন দেবো, যে কোশ্চেন গুলো কিন্তু অ্যাটমিক স্ট্রাকচার থেকে আসতে পারে। চলো শুরু করি। দেখো, বেসিক্যালি অ্যাটমিক স্ট্রাকচার মানে হচ্ছে পরমাণুর গঠন। তো পরমাণুর যে মূল কণিকা হয় সেটা বেসিক্যালি 3 ধরনের হয়। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, আর কম্পোজিট কণিকা বলে। স্থায়ী মূল কণিকাগুলো কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এটা মূল কণিকা বলা হয়। সব পরমাণুতে এগুলো থাকে। এই যে ব্র্যাকেট দেয়া আছে, আমি স্টার মার্ক করছি, এই পার্টিকুলার জায়গাটা কিন্তু প্রশ্ন হয়। শুধুমাত্র যে হাইড্রোজেন 1 হয় এরকম যেটা থাকে, এই যে পরমাণুতে একটি ইলেকট্রন থাকে, একটি প্রোটন থাকে, কিন্তু কোনো নিউট্রন থাকে না, এই প্রশ্নটা কিন্তু কোশ্চেন আকারে, এই লাইনটা কোশ্চেন আকারে আসে। তো স্টাডি মেটেরিয়ালে কিন্তু এরকম লাইন দেয়া রয়েছে। অস্থায়ী মূল কণিকা কি? কিছু কিছু মূল কণিকা কোনো কোনো মৌলের পরমাণুতে অস্থায়ীভাবে খুব স্বল্প সময়ের জন্য বিরাজ করে বা থাকে, তাকে আমরা কি বলবো? অস্থায়ী মূল কণিকা বলবো, যেটার সংখ্যা প্রায় 100। তো আমরা মোটামুটি যেগুলো পড়ে ওঠো সেটা হচ্ছে নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, মেসন, এগুলো উল্লেখযোগ্য। কম্পোজিট কণিকা, স্থায়ী অস্থায়ী মূল কণিকা ছাড়াও এক প্রকার কণিকা পরমাণুতে পাওয়া যায় যাদেরকে কম্পোজিট কণিকা বলে। আলফা, ডিউটেরন, এগুলোকে আমরা কি বলতে পারি? কম্পোজিট কণিকা বলতে পারি। ঠিক তারপরেই যদি আমরা চলে আসি, এখান থেকে প্রশ্ন আসে। এই স্লাইডটা ধরে নাও, পুরো এখান থেকে তোমরা প্রশ্ন পাবে। কি প্রশ্ন পাবে? দেখো এখানে কি কি আছে, এখানে আছে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এগুলো কিন্তু প্রশ্ন আসে। কি বলা হচ্ছে? 1912 সালে সর্বপ্রথম তেজস্ক্রিয় পদার্থে আইসোটোপ থাকার বিষয়ে সন্দেহ প্রকাশ করা হয়। 1916 খ্রিস্টাব্দে জে জে থমসন নিয়নের একটি নমুনায় 22 AMU ভরের অতি সামান্য পরিমাণে এবং 20 AMU ভরের অধিকাংশ নিয়ন অণু শনাক্ত করেন। তিনি সর্বপ্রথম ধারণা করেন নিয়ন নমুনায় 22 AMU অ্যাটমিক মাস যেটাকে বলা হয় ভরের নতুন কোনো মৌল থাকতে পারে। যেসব পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। যারা এএনএম জিএনএম দেবে তাদের জন্য কিন্তু এই ক্লাসটা গুরুত্বপূর্ণ। যারা এএনএম জিএনএম পরীক্ষা দেবে তাদের কিন্তু এটা ডিরেক্ট সংজ্ঞা দিয়ে প্রশ্ন আসে। দেখো, যদি আমরা এখানে অ্যাজ পার উদাহরণ দেখি, এক্সাম্পল, দেখো কি দেখতে পাচ্ছি আমরা? 10, 10, আমরা কি দেখতে পাচ্ছি? কমন দেখতে পাচ্ছি। কিন্তু যে ভর সংখ্যাটা চেঞ্জ দেখতে পাচ্ছি, কত? 20 আর 22। তো এরা একে অপরের কি কি হয়ে গেল? আইসোটোপ। আবার প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, এগুলো কিন্তু হাইড্রোজেনের 3টে আইসোটোপ। ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? আইসোটোপ সমূহ মানে হচ্ছে গ্রিক শব্দ আইসো মানে একই, টোপ মানে স্থান। প্রোটন সংখ্যা একই হওয়ায় পর্যায় সারণীতে এদের স্থান একই জায়গায় নির্ধারিত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, তোমরা লিখে নিতে পারো।
প্রকৃতিতে এমন কিছু পরমাণু রয়েছে যাদের পারমাণবিক সংখ্যা ভিন্ন ভিন্ন কিন্তু ভর সংখ্যা অভিন্ন। এই ধরনের পরমাণুকে পরস্পরের আইসোবার বলা হয়। যদি আমরা দেখে নিই, দেখো C14, তারপরে N14, কিন্তু 6 আর 7 হয়ে যায়। তাহলে পরস্পরের কি হবে? আইসোবার। কারণ কার্বন আর নাইট্রোজেনের প্রত্যেকের ভর সংখ্যা কত? 14, কিন্তু পারমাণবিক সংখ্যা কত হয়ে আছে? 6 আর 7 যথাক্রমে। একইভাবে CuZn, HgPb, Ar, K, Ca অর্থাৎ আর্গন, পটাশিয়াম, তোমার ক্যালসিয়াম পরস্পরের কিন্তু আইসোবার। আইসোবারের যেহেতু প্রোটন সংখ্যা ভিন্ন হয়, তাই এরা পর্যায় সারণীতে কিন্তু ভিন্ন অবস্থানে থাকে এবং ভৌত ও রাসায়নিক ধর্মও ভিন্ন ভিন্ন হয়। আইসোটোন, প্রকৃতিতে কিছু বা কতিপয় পরমাণু আছে যাদের নিউট্রন সংখ্যা সমান হয়, অর্থাৎ গ্যাপটা সমান। নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন। এই সমস্ত পরমাণুকে আমরা কি বলবো? পরস্পরের আইসোটোন বলবো। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, C14, আর এটা দেখো, এই যে পার্টিকুলার জায়গাটা, এটা কিন্তু আইসোটোনের মধ্যে আমরা ফেলতে পারি। ঠিক তারপরে যদি আমরা চলে আসি আইসোডায়াফার, যে সমস্ত মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটন সংখ্যার পার্থক্য সমান, তাদের পরস্পরের আইসোডায়াফার বলে। দেখো পার্থক্য সমান, দুটো ক্ষেত্রেই পার্থক্য তেমন সমান দেখতে পাবো। আইসোস্টার, যে সমস্ত অণুর মধ্যে সমসংখ্যক পরমাণু ও সমসংখ্যক ইলেকট্রন থাকে, তাদের পরস্পরের আইসোস্টার বলে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের একটু অ্যাডভান্স লেভেলে আসতে যদি আসে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা আসতে পারে। ঠিক তারপরে একটা সূত্র, এটা থেকেই কিন্তু ম্যাথামেটিক্যাল ইকুয়েশন তোমরা পাবে। ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, কোনো একটি অনুমোদিত কক্ষপথ বা স্থির কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ সর্বদাই নির্দিষ্ট, তা h/2π এর অখণ্ড গুণিতকের সমান। যদি একটি ইলেকট্রনের ভর m, বেগ v, বৃত্তাকার পথের ব্যাসার্ধ r, দেখো এটা চিত্র দেয়া আছে, তাহলে তাদের কৌণিক ভরবেগ কত হবে? mvr। বোরের মতবাদ অনুসারে mvr ইকুয়াল টু কি? h/2π, বা বলতে পারি mvr ইকুয়াল টু nh/2π। তাহলে এখান থেকে আমরা নিশ্চয়ই যে কক্ষপথ বলবে তার এনটা জানলে আমরা নিশ্চয়ই সেই কক্ষপথের কি বের করতে পারবো? ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে পারবো। এন সবসময় কি হবে? পূর্ণ সংখ্যা হবে, এটা মাথায় রাখতে হবে। এবং এইচ মানে কি হচ্ছে? প্ল্যাঙ্কের ধ্রুবক বা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এগুলো কিন্তু কোশ্চেন আসবেই এই সমস্ত সূত্র থেকে। তারপর বোর মডেলের সীমাবদ্ধতা, এই যে বোর মডেলের সীমাবদ্ধতা থেকে কিন্তু থিওরিটিক্যাল আসে, অর্থাৎ থিওরি যে কোশ্চেন গুলো হয়, কি বলা হচ্ছে? বোর মডেলের সাহায্যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী সফলভাবে ব্যাখ্যা করা সম্ভব হলেও এর সাহায্যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায় না। এটা সব থেকে বড় সীমাবদ্ধতা। এক স্তর থেকে অন্য শক্তি স্তরে ইলেকট্রনের অবস্থান পরিবর্তনের জন্য বোর মডেল অনুযায়ী বর্ণালীতে একটি মাত্র রেখা রাখা যাওয়ার কথা, কিন্তু সূক্ষ্ম বিশ্লেষণ ক্ষমতা বিশিষ্ট বর্ণালী বীক্ষণের সাহায্যে পরীক্ষা করে দেখা যায় অনেক ক্ষেত্রে একটি রেখা কতকগুলি সূক্ষ্মতর রেখার সমষ্টি। বর্ণালী রেখার আধিক্য বোরের মডেল দ্বারা ব্যাখ্যা করা যায় না। তো বেসিক্যালি যেগুলো হাইড্রোজেন সমগোত্রীয় হয়, সেই সমস্ত ক্ষেত্রে আমরা বোর মডেল দেখতে পাবো, তার বেশি হয়ে বোর মডেল দেখতে পাবো না। আর বর্ণালী রেখার ক্ষেত্রে একটা বর্ণালী বলা হচ্ছে, কিন্তু বেসিক্যালি সেটা অনেকগুলো সূক্ষ্ম বর্ণালী রেখার সমষ্টি, সেই যে ব্যাখ্যাটা বোর মডেল থেকে পাওয়া যায় না। এটা থিওরিটিক্যাল প্রশ্নে এই পার্টিকুলার পয়েন্টটা থেকে কিন্তু প্রশ্নটা দেয়। তারপরে গামা রশ্মি, এক্স রে, ইউভি, দৃশ্যমান, এগুলো প্রয়োজন কি কারণে? এগুলো প্রয়োজন কিন্তু এই ন্যানোমিটার গুলোর কারণে, অর্থাৎ এই যে ওয়েভলেন্থের কারণে। এই ওয়েভলেন্থ গুলো তোমরা কিন্তু বই থেকেও দেখে রাখতে পারো। খুব খুব ইম্পর্টেন্ট জায়গা এগুলো, বই থেকেও তোমরা কিন্তু এটা দেখে রাখতে পারো। ঠিক আছে, দেখো গামা রশ্মিতে কি বলা হচ্ছে? গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এত nm পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য অতি ক্ষুদ্র হয়, এই তরঙ্গ দৈর্ঘ্য অধিক শক্তি সম্পন্ন। যার তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র সে অধিক শক্তি সম্পন্ন। এই রশ্মি জৈব যৌগের বিশ্লেষণে বর্ণালীমিতিক যন্ত্রে ব্যবহার করা হয়। তারপরে এক্স রে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এটা পর্যন্ত বিস্তৃত, এটার ব্যাপক ব্যবহার আছে, তোমরা মোটামুটি প্রত্যেকেই জানো। ইউভি রে দেয়া আছে, দেখো চিকিৎসা ক্ষেত্রে, তারপরে রশ্মি প্রোটিন বিশ্লেষণের কাজে, তো বিভিন্ন জায়গা দেয়া রয়েছে। দৃশ্য মানে যেটা ভিবজিওর অঞ্চল রূপে চিহ্নিত হয়, মানে আমরা জানি প্রত্যেকে ব্যাপারটা। তারপরে হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বে কি বলা হচ্ছে? বিজ্ঞানী বোর
হাইড্রোজেন বর্ণালীর ব্যাখ্যা করেছিলেন। তারপরে বলা হচ্ছে কি, হাইড্রোজেন গ্যাসে নিম্ন চাপে উচ্চ তাপমাত্রায় বিদ্যুৎকরণ ঘটলে হাইড্রোজেন পরমাণুতে বিভাজিত হয়ে পড়ে, এটা আমরা প্রত্যেকেই জানি। এই হাইড্রোজেন পরমাণুগুলো বিভিন্ন মাত্রায় শক্তি শোষণ করে উত্তেজিত হয়, যেটাকে আমরা এক্সাইটেশন স্টেট বলি। উত্তেজিত হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন শোষিত শক্তির মাত্রার উপর নির্ভর করে বিভিন্ন শক্তি স্তরে গমন করে, মানে 1 থেকে 2 এ যায়, 2 থেকে 3 এ যায়, 3 থেকে 4 এ যায়, 4 থেকে 5 এ যায়, এরকম ভাবে যায়। কি বলা হচ্ছে, উচ্চ শক্তি স্তর থেকে প্রথম স্তরেও ফিরে আসতে পারে। তবে বর্ণালীতে যে রেখাসমূহ দেখা যায় তাকে আমরা কি বলবো, লিম্যান সিরিজ। অনুরূপভাবে ভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম শক্তি স্তরে ইলেকট্রন ফিরে আসার যে রেখা, যথাক্রমে কি বলা হবে, বামার, প্যাশেন, ব্রাকেট, ফান। এই সিরিজগুলো রিডবার্গ সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করা যায়। এই পার্টিকুলার জায়গা থেকে কিন্তু তোমরা প্রবলেম পাবেই। এটা তোমরা কিন্তু একদম স্টার মার্ক করে, যতগুলো ইচ্ছা স্টার মার্ক করে লিখে রাখতে পারো। এই রিডবার্গের যে সমীকরণ, এই ফর্মুলা থেকে কিন্তু কোশ্চেন পাওয়া যায়। দেখো, এবার বলা হচ্ছে, ধরো একটা হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন E1 শক্তি স্তর থেকে শক্তি শোষণ করে উচ্চতর স্তর E2 তে গমন করেছে। শক্তির উৎস সরিয়ে নিলে শক্তি বিকিরণ করে তাহলে সে আবার নিচের স্তরে ফিরে আসবে এবং নির্দিষ্ট তরঙ্গের একটা ল্যামডা আলো বিকিরণ করবে। ফলে দুই শক্তি স্তরের পার্থক্য থেকে তা বের করা যাবে অবশ্যই। তাহলে দুই শক্তি স্তরের পার্থক্য মানে আমরা ডেল্টা ই লিখতে পারি। ডেল্টা ই ইকুয়াল টু E2 মাইনাস E1, মানে উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরকে আমরা বাদ দেবো, সেটা ইকুয়াল টু এইচ নিউ। এটা 1 নম্বর সমীকরণ। এবার এইটা কিন্তু একটা থিওরিটিক্যাল সূত্র, যে n তম কক্ষপথের এনার্জির সূত্র কিন্তু এটা। n তম কক্ষপথের এনার্জির সূত্র এটা। তাহলে E1 এর সূত্র হবে এটা, E2 সূত্র হবে এটা। তো বেসিক্যালি যদি আমরা E1 আর E2 এর মান এই 1 নম্বরে আমরা বসিয়ে দিলে আমরা কিন্তু লাস্ট পর্যন্ত এই পার্টিকুলার জায়গাটা কিন্তু পাই। আমরা এই পার্টিকুলার জায়গাটা পেয়ে যাব, যেখান থেকে আমরা যদি বলে যে ওয়েভলেন্থ বের করো, ওয়েভলেন্থ বের করতে পারবে। এবং এই রিডবার্গের মানটা কত হয়, এটা তোমাকে অনেক সময় দেয়া থাকে, অনেক সময় তোমাকে মনে রাখতে হয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু দেয়া থাকে রিডবার্গের মানটা, মানে আর এর মানটা তোমার দেয়া থাকবে। এরপরে যদি লাইম্যান সিরিজ সম্বন্ধে আমরা জানি, বিজ্ঞানী লাইম্যান 1916 খ্রিস্টাব্দে এই সিরিজটা আবিষ্কার করেছিল। এক্ষেত্রে উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর উচ্চতর শক্তি স্তর থেকে ইলেকট্রন প্রথম শক্তি স্তরে গমন করে। হাইড্রোজেন বর্ণালীর অতিবেগুনি অঞ্চলে এই সিরিজের উদ্ভব হয়। এই প্রশ্নটা আসে যে লিম্যান সিরিজ অতিবেগুনি স্তর না দৃশ্যমান স্তর না অবলোহিত স্তর কোথায় দেখতে পাবো? কোথায় দেখতে পাবো? অতিবেগুনি স্তরে আমরা দেখতে পাবো। তাহলে এই পার্টিকুলার জায়গায় এখানে n1 ইকুয়াল টু কি হবে? 1 হবে। n2 ইকুয়াল টু 2 হবে, 3 হবে, 4 হবে, এরকম চলতে থাকবে। তাহলে যদি আমরা সূত্রে ফেলে দিই তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি। অনুরূপভাবে যদি এইটা পাই তাহলে এটা আমরা 2টা কি পাবো? এই প্রশ্নটা কিন্তু ডিরেক্টলি দিয়ে দেয়। দেখো, থিওরিটিক্যাল প্রশ্ন কিন্তু এটা ম্যাথামেটিক্যাল হিসেবে দিয়ে থাকে। থিওরিটিক্যাল প্রশ্নটাকে আমরা এমকিউ তে ট্রান্সফার করে দিতে পারি, ম্যাথামেটিক্যালে ট্রান্সফার করে দিই, উত্তর কিন্তু এটাই হবে। বামার সিরিজটা কে আবিষ্কার করেছিল? বামার। তো এটা একটা দৃশ্যমান সিরিজ। বামার সিরিজটাকে যদি আমরা বাবা মা মনে রাখতে পারি, বাবা মা, তাহলে আমরা আমাদের চোখের সামনে সবসময় বাবা মাকে অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছি। তাহলে এটা নিশ্চয়ই কোন সিরিজে থাকবে? দৃশ্যমান সিরিজে থাকবে। এখানে n ইকুয়াল টু কত হবে? এখানে n ইকুয়াল টু কিন্তু 2 হবে এবং n2 ইকুয়াল টু 3, 4, 5 হবে। এই ব্যাপার। তাহলে এখান থেকেও তোমরা এরকম বের করে নিতে পারবে সূত্র অনুযায়ী, যে যদি সূত্র তোমরা মনে রাখতে পারো লিখে নিতে পারো। প্যাসেন সিরিজ, ব্র্যাকেট সিরিজ। প্যাসেন সিরিজে তোমার চলে আসে হচ্ছে অবলোহিত অঞ্চলে। দেখো, প্যাসেন সিরিজটা হচ্ছে অবলোহিত অঞ্চলে। ব্র্যাকেট সিরিজ সেটাও দেখবো আমরা অবলোহিত অঞ্চলে। বেসিক্যালি এই দুটো থেকে প্রশ্ন আসে। এই লিম্যান আর বামারটা সব থেকে ইম্পর্টেন্ট, এগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। এরপরে আমরা চলে আসছি প্রধান কোয়ান্টাম নাম্বার, বা যেটাকে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n বলা হয়। তারপরে তোমার ধরে নাও যেটা এল হিসাবে আমরা জানি। তারপরে আমরা বলতে পারি এম, এবং শেষে আমরা বলতে পারি এস। এগুলো ডিনোট করা হয় আর কি। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা, বোর পরমাণুর মডেল অনুসারে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারিদিকে কতকগুলো অনুমোদিত যে বৃত্তাকার কক্ষপথ আছে সেখানে আবর্তন করে। ইলেকট্রনের এই আবর্তনশীল কক্ষপথকে প্রধান প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে, যেটাকে স্মল n দ্বারা ডিনোট করা হয়। n এর মান 1 থেকে ইনফিনিটি হয়, কিন্তু এখনো পর্যন্ত 1 থেকে 7 পর্যন্ত আবিষ্কার করা গেছে। অবশ্য n এর মান দ্বারা k, l, m, n ইত্যাদি অক্ষরকেও চিহ্নিত করা যায়। n যদি 1 হয় তাহলে সেটা k হবে, 2 হলে l হবে, 3 হলে m হবে, এইভাবে কিন্তু আস্তে আস্তে যাবে।
এবার যে কোনো প্রধান যে শক্তি স্তর, সেখানে যদি আমরা সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বার করতে চাই, তার সূত্রটা কি হবে? 2n²। এটা সূত্র। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে, বা ডিরেক্ট এই প্রশ্নটা দিতে পারে। তাহলে এই যে ব্যাপারটা, বর্তমানে n=4 পর্যন্ত এটা কিন্তু বৈধ। এই সূত্রটা n=4 স্টেট পর্যন্ত বৈধ। ঠিক তারপরে এল, এর মানের ক্ষেত্রে এলটা কে দিয়েছিল? সোমারফিল্ড দিয়েছিল। এল এর এই পার্টিকুলার জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, এই সূত্রটা, যে বলা হচ্ছে উপবৃত্তকার কক্ষপথে ঘূর্ণায়মান একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ যদি আমরা নির্ণয় করি, সেক্ষেত্রে আমরা কি বলবো? mvr=h √এর মধ্যে এল ব্র্যাকেট এল প্লাস 1 ডিভাইডেড বাই 2 পাই। এখান থেকে কিন্তু তোমরা নিটেও প্রশ্ন পাবে, এরা নিট 26 দেবে, এসএমএফডব্লিউবি তে প্রশ্ন পাবে, এবং তোমাদের যে জেনপাস পরীক্ষা হয়, জেনপাসে প্রশ্ন পাবে, প্লাস 11-এ প্রশ্ন পাবে, যে 11-এর ফার্স্ট সেম। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ফর্মুলা এটা। এখানে এল সহকারী কোয়ান্টাম সংখ্যা, এল এর মান 0 হতে n-1 পর্যন্ত হয়, 0 হতে পারে আর n-1 পর্যন্ত হতে পারে। এল এর মান 0, 1, 2, 3 হলে উপশক্তি স্তরকে যথাক্রমে আমরা কি বলতে পারি? এস বলতে পারি, পি বলতে পারি, টি বলতে পারি, এফ বলতে পারি। অর্থাৎ l=0 মানে কোন উপশক্তি স্তরকে বুঝবো? এস কে। 1 হলে পি কে বুঝবো, 2 হলে ডি কে বুঝবো, 3 হলে এফ কে বুঝবো। এই হচ্ছে ব্যাপার। এখানে দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি 0 হয়, তাহলে প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তর একটা, সেটা 1s। যদি 2 হয়, 0 আর 1 হবে 2s 2p। যদি 3 হয়, 0 হবে, 1 হবে, 2 হবে, তাহলে কি দাঁড়াবে? 3s 3p 3d। তারপরে যদি 4 হয়, কি হবে? 1 2 3 হবে, 0 থেকে 1 2 3, তাহলে কি হবে? 4s 4p 4d 4a, এরকম থাকবে। এবারে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করার ক্ষমতার সূত্র কোনটা? এইটা দেয়া হলো 2 × 2l+1। তাহলে দেখো, যেখানে 0, যেখানে এল এর মান কত? 0 1 2 3, তাহলে l=0 হলে তাহলে অরবিটাল কি? এস। তাহলে সেখানে কটা থাকতে পারবে? সেখানে দুটো থাকতে পারবে, তার বেশি থাকতে পারবে না। যদি l=1 হয়, তাহলে কি অরবিটাল? পি অরবিটাল কটা থাকতে পারবে? ইলেকট্রন 6টা থাকতে পারবে। ডি তে 10টা, এফ এ 14টা। এইভাবে কিন্তু ঘোরাফেরা করবে। এরপরে যদি আমরা চলে আসি যে এম, যেটাকে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলছি। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা কিভাবে দেখা যাচ্ছে? দেখো, এটা থেকেও একটা কিন্তু তোমরা সত্য মিথ্যা পেতে পারো। এটা থেকে ট্রু ফলস আসে, যে কোনটা সত্য, কোনটা মিথ্যা, বা কোনটা সঠিক, কোনটা বেঠিক, সত্য মিথ্যা আসে। এল এর মান যদি 0 হয়, তাহলে m=0, অর্থাৎ এস উপশক্তি স্তরে একটা অরবিটাল থাকে। তাহলে হচ্ছে এল এর মান যদি 1 হয়, তাহলে এম কি হতে পারে? +1 হতে পারে, 0 হতে পারে, -1 হতে পারে। এইভাবে ঘোরাফেরা করে আর কি। এল এর মান 2 হলে +2 হবে, +1 হবে, 0 হবে, তাহলে +1 থেকে প্লাস এল থেকে -l পর্যন্ত হতে পারে। +l 0 থেকে -l পর্যন্ত এম এর মান ঘোরাফেরা করতে পারে। সেটাই কিন্তু এই জায়গাটা দেখানো হয়েছে। এটা ব্যাপার। এবার যেটা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা, সেটা একবার ক্লকওয়াইজ হতে পারে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, এরকম ব্যাপার। দেখো, এই পার্টিকুলার জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে খাতায় লিখে রাখতে পারো। দেখো, স্তর যদি কে হয়, এন এর মান 1, উপস্তরের নাম এস, তাহলে m= কি হবে? 0 হয়ে যাবে, কারণ এই যে এস এর জন্য এল সবসময় কি হয়? 0 হয়। তাহলে এটা প্লাস মাইনাস আপ, যেটা প্রত্যেকেই জানো। তাহলে অরবিটালের সংখ্যা একটা, অরবিটালের মোট সংখ্যাও একটা, তাহলে ইলেকট্রনের সংখ্যা কত? দুটো। দেখো, এইভাবে কিন্তু এরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি এল 2 1, এস আর পি থাকবে এই 8টা, 18টা, 32টা। তাহলে এল কক্ষপথে 8টা থাকতে পারে, এম কক্ষপথে 18টা থাকতে পারে ম্যাক্সিমাম ইলেকট্রন, আর এন কক্ষপথে 32টা ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে। এরপরে দেখো, এখানে একটা জিনিস দেয়া রয়েছে যে কোয়ান্টাম সংখ্যা কাদের বলে? প্রধান কোয়ান্টাম সংখ্যা কি, সহকারী কোয়ান্টাম সংখ্যা কি, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কি। দেখো, আমি যেটা তোমাদেরকে বলছিলাম, যে এম এর মানগুলোকে প্রকাশের ক্ষেত্রে -l থেকে 0, সেখান থেকে +l, এই পর্যন্ত আমরা যেতে পারি। ঠিক আছে, এর বাইরে আমরা যেতে পারবো না। এর উপর বেস করে কিন্তু কোয়ান্টাম সেট দিয়ে দেয়, সেই কোয়ান্টাম সেটটা কোনটা বৈধ, কোনটা বৈধ না, সেটা জিজ্ঞেস করে। তারপরে এই যে সূত্রটা, এই সূত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূত্র, ইলেকট্রনের ঘূর্ণন কৌণিক ভরবেগের মান। এই সূত্রটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূত্র। এরপরে আরো যদি কয়েকটা সূত্র আমরা দেখে নিই, মানে এক্সট্রা যে সূত্রগুলো, সেটা হচ্ছে n তম বোর কক্ষপথের ব্যাসার্ধের সূত্র এটা, ইলেকট্রনের বেগের সূত্র এটা,
এটা তো শক্তির সূত্র আমরা আগেই দেখলাম, তার মানটা এটা। যদি n তম কক্ষপথ বলে দেয় তাহলে আমরা মানটা ব্যবহার করব। এটা হচ্ছে 13.6 ধরে নিতে পারো। এবার এই পার্টিকুলারটা স্টার মার্ক করলে তোমরা কিন্তু একটা প্রশ্ন এখান থেকে পেতে পারো, যে এইচ রেখার বর্ণালীতে যে কোনো সারিতে রেখার সংখ্যা যেখানে ইলেকট্রন n2 থেকে n1 কক্ষে ফিরে আসে। এবার কোন রেখা সেটা যদি বলে দেয় তাহলে সেই রেখার ক্ষেত্রে n2 n1 আমরা শিখে নিলাম, লিনানে কি হয় বামারে কি হয় তোমরা কিন্তু ভিডিও দেখে পজ করে সেটা লিখেও নিতে পারবে। এবং সূত্র হচ্ছে এটা n2 মাইনাস n1 ইন্টু n2 মাইনাস n1 প্লাস 1 ডিভাইডেড বাই 2। এই সূত্র যেটা আসবে সেটাই বর্ণালী সংখ্যা, সারিতে রেখার সংখ্যা হবে। তারপরে কি বলা হচ্ছে, সাধারণভাবে বলা যায় যে n তম কক্ষপথের n তম কক্ষে কক্ষকের সংখ্যার সূত্র কত, n স্কয়ার। সর্বাধিক ইলেকট্রন কত, 2n স্কয়ার আপ টু n আপ টু 4 পর্যন্ত এটা অ্যাপ্লিকেবল। তারপরে হচ্ছে উপকক্ষপথে কক্ষক সংখ্যা 12 প্লাস 1, সর্বাধিক ইলেকট্রন সংখ্যার সূত্র এটা। তারপরে হচ্ছে n মুখ্য কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট যে কোনো কক্ষকে মোট পর্বের সংখ্যা n মাইনাস 1, যে কোনো কক্ষকে কৌণিক পর্বের সংখ্যা l এর মান যা তাই। যে কোনো কক্ষকে রেডিয়াল পর্বের সংখ্যা n মাইনাস l মাইনাস 1। মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে কক্ষের আকার জানা যায়। মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান থেকে কক্ষপথের ব্যাসার্ধ জানা যায়। মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান থেকে কক্ষপথের শক্তি সম্পর্কে জানা যায়। গৌণ কোয়ান্টাম সংখ্যা থেকে নির্দিষ্ট মুখ্য কক্ষের অন্তর্গত উপকক্ষগুলির আকৃতি, উপকক্ষগুলি বৃত্তাকার না উপবৃত্তাকার জানা যেতে পারে। তারপরে এগুলো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটু আগে যেগুলো পড়ে নিয়েছি সেগুলোই আবার এখানে আমি একটা সাম আপ করে দিয়েছি। তারপরে দেখো হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র, আফবাউ নীতি, এগুলো গুরুত্বপূর্ণ। এছাড়া প্রিভিয়াস ইয়ারে 2-3 বার এই কোশ্চেনটা এসছে যে ল্যান্থানাম ও অ্যাক্টিনিয়াম যেটা হয় তাদের n প্লাস এল এর যে সূত্রটা, এই যে পার্টিকুলার সূত্রটার ব্যতিক্রম ঘটতে দেখা যায়। n প্লাস এল এর যে সূত্র আছে সেই সূত্রের ব্যতিক্রম ঘটতে আমরা দেখতে পাবো। আর বিভিন্ন কক্ষের উপকক্ষগুলির ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যা ও গৌণ কোয়ান্টাম সংখ্যার সমষ্টির সমান হলো যে উপকক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান কম আর তার শক্তি কম হবে। তো এটা এনার্জির সময় কিন্তু এই ব্যবহারটা তোমরা করতে পারো। তো মোটামুটি আজকের ভিডিওটি এই পর্যন্ত। তারপরে একদম শেষের দিকে যেটা আছে, এই যে পার্টিকুলার জায়গাটা আমি একটু স্কিপ করে গেলাম, এই যে পার্টিকুলার জায়গাটা আছে বেশ গুরুত্বপূর্ণ। এটা কিন্তু তোমরা বেসিক্যালি মলিকিউলার অরবিটাল থিওরির একটা ইনফরমেশন। সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসে অযুগ্ম ইলেকট্রন উপস্থিত থাকলে অর্থাৎ পেয়ার্ড ইলেকট্রন উপস্থিত থাকে সেটাকে আমরা কি বলবো, প্যারাম্যাগনেটিক। আর সমস্ত ইলেকট্রন যদি যুগ্ম হয় তখন সেটা কি হয়ে যাবে, ডায়াম্যাগনেটিক। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো কালকেই আমরা এই অ্যাটমিক স্ট্রাকচারে ক্লাস করব। আশা করবো প্রত্যেকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে। যেটা সম্পূর্ণ দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা স্টাডি মেটেরিয়াল চাইছো, স্টাডি মেটেরিয়াল কেনার জন্য এই নাম্বারে যোগাযোগ করো। আজকে পর্যন্ত কিন্তু 60% ডিসকাউন্ট চলবে, রথযাত্রার যে ডিসকাউন্ট এক্সটেন্ড করা হয়েছে আজকে পর্যন্ত চলবে। এবং যারা নতুন তারা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করছোই, সাথে যারা পুরনো তারা কিন্তু অবশ্যই অবশ্যই করে ভিডিওগুলো শেয়ার করে দাও সবার সাথে।